তাহলে দেখো আজকে আমাদের নতুন অধ্যায় কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে এটা কিন্তু ঢাকা বোর্ড 21 সালে কয়ের জন্য আসছিল। হ্যাঁ, কোষ বিভাজন কাকে বলে ঢাকা বোর্ড 21 সালে কয়ের জন্য। আচ্ছা, কোষ বিভাজন কাকে বলে দেখো এখানে সংজ্ঞা যেটা আছে কোষ বিভাজনের, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি বা চারটি কোষের সৃষ্টি হয়। কারণ মায়োসিসের তো চারটা হয়, তাই না? ওই জন্য বলছে বিভাজন মানে তো বিভক্ত হওয়া, একটা থেকে একটা বিভক্ত হয়ে দুইটা হওয়া, এটা হলো বিভাজন। এখানে আমাদের লাগবে ওয়াল্টার ফ্লেমিং, সাল সহ লাগবে 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার। স্যালামান্ডার কি বলতো, কি হতে পারে স্যালামান্ডার জিনিসটা? রেপ্টিলিয়া ক্লাসে, এটা হচ্ছে যে রেপ্টিলিয়া ক্লাসে সরীসৃপ তুল্য বলা হয়। স্যালামান্ডারটা হলো সরীসৃপের মতো, তবে সরীসৃপ না, ওই যে তোমার ইয়ে আছে না, টিকটিকি গিরগিটি আছে না, গিরগিটি গিরগিটি আর ব্যাং, এই দুইটা প্রাণীর মাঝামাঝি দেখতে, এটাই হলো স্যালামান্ডার। এটা হলো আমেরিকায় এটা পাওয়া যায়, আমাদের দেশে নাই, আমেরিকাতে এগুলো বেশি থাকে, এটুকু আমাদের লাগবে। এরপরে দেখো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, এটা তো আগে থেকে জানো, তাই না? উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী সবাই হলো ডিপ্লয়েড হয়, তাই না? অর্থাৎ ক্রোমোসোমগুলো যদি ডবল ডবল হয়ে থাকে, যে কটি থাক সেটা যদি জোর বেঁধে বেঁধে থাকে, ডবল হয়ে থাকে, তাহলে সেটা ডিপ্লয়েড। আর যদি ক্রোমোসোমগুলো সিঙ্গেল সিঙ্গেল হয়ে থাকে তাহলে এটা হলো হ্যাপ্লয়েড। তো ডিপ্লয়েডকে 2n আর হ্যাপ্লয়েডকে n দিয়ে চিহ্নিত করা হয়, তাই তো? এটা তো জানো, এটা সমস্যা নেই। এবার দেখো যে কোষ বিভাজনের প্রকারভেদ, এটা তো আগে থেকেই জানো যে 3 রকমের প্রকার, তবে এদের ভিন্ন ভিন্ন নামটা মনে রাখা দরকার। যেমন ধরো অ্যামাইটোসিস, অ্যামাইটোটিক, ক্যারিওস্টেনোসিস। আবার এখানেও মাইটোসিসেরও 3 রকম নাম আছে। যেমন মাইটোসিস, তারপরে আরেকটা নাম হলো মাইটোটিক। ভিন্ন নামগুলো মনে রাখতে হবে। মিলিং এর পিছনে মাইটোটিক এই নামে আসছিল অবশ্যই। হ্যাঁ, মাইটোসিস না আসে মাইটোটিক, সমীকরণিক বিভাজন। একইভাবে মিওসিস আবার মায়োসিস আবার মায়োটিক। তাহলে এরকম 3 রকমের নামে এদেরকে ডাকা যায় আর কি। তো সব নামগুলো মনে রাখতে হবে, না হলে তখন আবার সমস্যা, তাই না? তাহলে এটা তো আমরা আগে জেনেছি যে মাইটোসিস নামকরণ হওয়ার মেন কারণ হলো মাইটোস মানে হলো সুতা তৈরি, আর সিস বা ওসিস মানে হলো পদ্ধতি, অর্থাৎ সুতা তৈরি পদ্ধতি। যে কোষ বিভাজনে সুতা তৈরি হয়, তাই না? এরকম সুতার মতো গঠন দেখা যায়, যে কোষ বিভাজনে সুতার মতো গঠন দেখা যায় তাকে বলা হয় মাইটোসিস। এটাকে আমরা জেনেছি এই সুতার মতো গঠন দিয়ে যে কাঠামো তৈরি হয় সেটাকে আমরা বাংলায় মাহুদল বলি, তাই না? আর ইংরেজিতে কি বলা হয় বলো? ইংরেজিতে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্র বলা হয়। স্পিন্ডল তন্তু না, তন্তু হলো এক একটাকে বলা হয় তন্তু। যেমন এটা একটা স্পিন্ডল তন্তু, এটা একটা স্পিন্ডল, পুরোটা যন্ত্র, পুরোটা হলো স্পিন্ডল যন্ত্র। তাহলে মনে আছে কিনা বলো তো যে স্পিন্ডল যন্ত্র নামকরণের কারণ? ক্রোমোসোমগুলো যখন এখানে থাকে, ক্রোমোসোমগুলো যখন এখানে সংযুক্ত হয়, অ্যানাফেজ দশায় দেখা যায় ক্রোমোসোমগুলোকে নিয়ে সুতাগুলো স্পিনের মতো ঘুরতে থাকে। এই জন্য নাম হলো স্পিন্ডল যন্ত্র, তাই না? আর দেখো এটা তো জানো যে মানে অ্যাবসেন্ট, মাইটোস মানে সুতা তৈরি, আর সিস
মানে হলো পদ্ধতি, অর্থাৎ যে কোষ বিভাজনে কোনো সুতা তৈরি হয় না, কোনো সুতা তৈরি হয় না, অর্থাৎ হলো কোষটা সরাসরি বিভাজিত হয়ে যায়। নিউক্লিয়াসটা দেখা যায় একটু সংকুচিত হয়, যদিও আমরা নিউক্লিয়াস বলি কিন্তু আসলে এটা নিউক্লিয়াস না, এটা নিউক্লয়েড, নিউক্লিয়াসের মতো, তবে নিউক্লিয়াস না, এটা শুধু ডিএনএ, এটা কিন্তু আসলে শুধু ডিএনএ। তো তারপরে দুইটা কোষ আলাদা হয়ে যায়। যেমন তুমি জানো ব্যাকটেরিয়াতে, ব্যাকটেরিয়াতে এই ধরনের হয়, ব্যাকটেরিয়াতে দেখা যায় এটা ধরো একটা ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়ার ভিতরের দিকে এইখানে মনে করো এরকম ভাবে ডিএনএ থাকে। তো এই ডিএনএ তোমার হলো যখন বিভাজিত হয় তখন কিন্তু এরকম মাহুতন্ত্র তৈরি হয় না, তাই না? কেন হয় না? এখানে একটা লজিক জানতে হবে যে আদি কোষদের ক্ষেত্রে অ্যামাইটোসিস হয়, কেন এদের মায়োসিস হয় না? কেন হয় না অনুমান করে বলো, না হওয়ার কারণ বলে কি সমস্যা হবে? না এই যে আছে না, তো সুতো তৈরি কেন হয় না সেটা সেটা একটু কোশ্চেন। সুতো তৈরি কেন হয় না? দুইটা কারণে হয় না। একটা হলো এদের সেগুলো তো অনেক উদ্ভিদেও থাকে না, সেগুলো যখন থাকে না তখন হচ্ছে যে কোষীয় কঙ্কাল আছে না, ওই কোষীয় কঙ্কালে মাংসতন্ত্র তৈরি হয়। হ্যাঁ, মাইক্রোটিউব, বুঝছো? মাইক্রোটিউবে কোষীয়তা তৈরি হয়ে যায়। তো এদের একটা উত্তর হলো এদের হলো কোষীয় কঙ্কাল নাই, এটা একটা উত্তর। আরেকটা কাছাকাছি চলে গেছিল, হ্যাঁ। আরেকটা উত্তর কি? আরেকটা উত্তর হলো যাদের হচ্ছে ক্রোমোসোম থাকে না, শুধু ডিএনএ থাকে। তো শুধু ডিএনএ থাকলে এরকম সুতার মতো ডিএনএ কে যদি সুতার মধ্যে ভরে টান দাও তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, বুঝতে পারলো কি? ছিঁড়ে যাবে, এই ছিঁড়ে যেন না যায় এই জন্যই হলো যে এটা সুতা মোতা দিয়ে টানা হয় না। না, এটা ক্রোমোসোম থাকে না। আমরা তো জানি ক্রোমোসোম মানে প্রোটিন আর ডিএনএ, এদের শুধু ডিএনএ, যাদের শুধু ডিএনএ থাকে তাদেরই আসলে অ্যামাইটোসিস হয়, যাদের ক্রোমোসোম থাকে তাদের সবারই মাইটোসিস হয়। তবে অবশ্যই এটা মনে রাখবেন বিভাজনের সময় কিন্তু এটা ডবল হয়, ক্রোমোসোমগুলো যে রেপ্লিকেশন বা প্রতিরূপ গঠনের মাধ্যমে ডবল হয়, তারপরে কিন্তু বিভাজন হয়, ওটা ঠিক আছে। কিন্তু মাহুতন্ত্র তৈরি হয় না, মেন কারণ ওটাই যে ছিঁড়ে যাবে, এদের ক্রোমোসোম নাই তো ছিঁড়ে যাবে, যার জন্য এটা হয় না। আচ্ছা, আরেকটা জিনিস মনে আছে কিনা যে এদেরকে ক্যারিওস্টেনোসিস কেন বলা হয় বলো? ক্যারিওস্টেনোসিস কেন বলা হয়? নিউক্লিয়াস বিভাজন হয় না, ক্যারিওন মানে তো নিউক্লিয়াস, আর স্টেনোসিস মানে নিউক্লিয়াস থেকে হচ্ছে বিভাজিত হয়ে আরেকটা মানে দুইটা অপত্য সৃষ্টি হয়। হ্যাঁ, নিউক্লিয়াস তো মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের মাধ্যমে, নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস থেকে মনে রাখো ক্যারিও তো ক্যারিয়ন, ক্যারিয়ন মানে তো নিউক্লিয়াস, এটা তো জানো, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। কিন্তু এই যে স্টেনো, এই স্টেনো মানে হলো, স্টেনো মানে হচ্ছে সংকোচন, কারণ হলো এদের যে ডিএনএটা থাকে সেটা কিন্তু এরকম সংকুচিত হয়ে যায়, মিডিলে মিডিলে সংকুচিত হয়ে যায়। বললাম স্যার সংকুচিত হয়ে দুটো অপত্য সৃষ্টি হয়। হ্যাঁ, স্টেনো মানে সংকোচন, এটা বুঝতে না, এটা সংকোচন বলিনি, কাছাকাছি, হ্যাঁ ধন্যবাদ। তাহলে স্টেনো মানে হলো সংকোচন, যেহেতু এখানে নিউক্লিয়াস সংকুচিত হয় এই জন্য এরকম নাম হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমাদের আলোচনা হলো প্রথমে অ্যামাইটোসিস, তারপরে মাইটোসিস, তারপরে মিয়োসিস। তাহলে অ্যামাইটোসিস নিয়ে আর কি বিষয়গুলো আমরা জানবো, দেখো অ্যামাইটোসিস এটা কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কুমিল্লা বোর্ডে 21 সালে ক্ষয়ের জন্য আসছে। কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম ভাবে আসছিল, আসলে এইভাবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, এইভাবে আসছে। তাহলে উত্তর হবে এরকম যে যেহেতু এই কোষ বিভাজনে মাপতন্ত্র ছাড়াই সরাসরি বিভাজন হয় এবং খুব অল্প সময় বিভাজন হয়, সেই কারণে এদেরকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। ঠিক আছে, এছাড়াও আরেকটু যোগ করবা যে এদের মাপতন্ত্র তৈরি ছাড়া বিভাজন হয়, কারণ এদের যেহেতু শুধু ডিএনএ থাকে তাই এদের মাপতন্ত্র তৈরি হয় না। মাপতন্ত্রের মাধ্যমে দুই পারে যদি যায় তাহলে কি হবে যে ডিএনএ ছিঁড়ে যাবে,
এটা আরেকটা দিয়ে তাহলে একটু বড় হবে আর কি। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটাও জ্ঞানমূলক হিসেবে পড়ে রাখবা। এবার দেখো যে উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ হিসাবে এটা কিন্তু অ্যাডমিশনেও আসে, আবার হচ্ছে বোর্ড পরীক্ষাও আসে, যে কাদের কাদের অ্যামাইটোসিস হয়। কত ইস্ট, ইস্ট মানে ছত্রাক, ইস্ট হলো একটা এককোষী ছত্রাক। হ্যাঁ, অ্যামিবা, অ্যামিবার বাংলা অর্থ কি বলতো? অ্যামিবার বাংলা অর্থ যে পরিবর্তনকারী, মানে যেহেতু এই কোষটা পরিবর্তন হতে পারে, হ্যাঁ, এক এক সময় এক এক রকম করে, এই জন্য নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা মানে পরিবর্তনকারী, অ্যামিবা মানে পরিবর্তনকারী। আচ্ছা, এছাড়াও দেখো ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, এটাও মাইটোসিসের মতোই। 4 অধ্যায়ে আমরা দেখবো, সামনে একটু আলাদা আছে, এটাও 4 অধ্যায়ে আছে আর কি, তখন বলবো। এখন দেখো যে আর একটু অন্য বই আছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া। তো বলছে দ্বিবিভাজনটা কিছুটা অ্যামাইটোসিসের মতোই, কিন্তু তারপর ব্যাকটেরিয়াকে আমরা অ্যামাইটোসিসের মধ্যে ফেলতে পারি। আচ্ছা, আর অন্যান্য বই একটু আছে যে আর কাদের অ্যামাইটোসিস, মাছের ডিম আর ভ্রূণ, স্তন্যপায়ী প্রাণী ভ্রূণ, মাছের ডিম, মাছের ডিম, মাছের ডিমে অ্যামাইটোসিস হয়। এছাড়া স্তন্যপায়ী প্রাণী ভ্রূণ, ভ্রূণে, হ্যাঁ, ভ্রূণে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। তো ভ্রূণ তো মনে আছে না? ভ্রূণ জিনিসটা কি বলতো? ভ্রূণ জিনিসটা কি? জাইগোটের পরবর্তী অবস্থা। হ্যাঁ, ধন্যবাদ। জাইগোট, এটা ধরো জাইগোট, জাইগোটের বাংলা অর্থ কি বলেছি মনে আছে? বলেছি মনে হয়? জাইগোটের বাংলা অর্থ যুগল কোষ, যেহেতু দুইটা কোষ একসাথে যুক্ত হয়। আসলে জাইগোস মানে হলো যুগল কোষ, সেখান থেকে জাইগোট। এই জাইগোটটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে এক পর্যায়ে যখন, এটা যদি ভ্রূণ হয় তাহলে অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে এক পর্যায়ে 3টা বা 2টা কোষের স্তর তৈরি করে ফেলবে। সবাই কিন্তু কোষ দিয়ে গঠিত, তৈরি করে ফেলবে। তখন এর নাম হয় ভ্রূণ। ভ্রূণকে বলা হচ্ছে ভবিষ্যৎ জীবের সংস্করণ মাত্র। ভ্রূণ হচ্ছে ভবিষ্যৎ জীবের সংস্করণ বা নকশা। তাহলে এইটুকু পর্যন্ত অ্যামাইটোসিস শেষ। এবার দেখো বিজ্ঞানী স্ট্রাসবার্গার অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে, এটা তার মধ্যে এটা মনে রাখতে। তারপরে এবার আমরা মাইটোসিসে আসি। মাইটোসিস কোষ বিভাজন থেকেও কোশ্চিন আসছে, যেমন মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? এটা কুমিল্লা বোর্ড 21 সালে আসছিল, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। আর ক্যারিওকাইনেসিস, দেখো পঞ্চম নম্বর লাইন আছে ক্যারিওকাইনেসিস, এটাও আসছিল সিলেট বোর্ড 23 সাল, সিলেট বোর্ড 23 সালে, ক্যারিওকাইনেসিস সিলেট বোর্ড 23 সাল। আচ্ছা, তো প্রথমে দেখো যে ক্যারিওকাইনেসিস কাকে বলে, এই যে বলছে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, এইটুকু। পাশাপাশি সাইটোকাইনেসিসটাও মুখস্থ রাখতে হবে, যে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়, এই গোল করা অক্ষর মনে রাখতে হবে। এরপরে দেখো মাইটোসিস কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই মাইটোসিস কোষ বিভাজন। মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের বিভাজন একবার হবে, ক্রোমোসোমের বিভাজন একবার হবে। হ্যাঁ, তো সেটা কেমন, যে আমরা জানি যে যখনই একটা কোষের মধ্যে, একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে এখানে যে ক্রোমাটিন থাকে, হ্যাঁ না, প্রাথমিক অবস্থাতে ক্রোমাটিন, তাই না, বিভাজিত হলে তখন না হলে আমরা ক্রোমোসোম বলি। এই যে ক্রোমাটিন, তো এই ক্রোমাটিন যখন বিভাজিত হতে চায়, নিউক্লিয়াসের মধ্যে যখন বিভাজন হয়, তখন এই ক্রোমাটিন ডবল হয়ে যায়, তাই না? তো ডবল হয়ে এরকম হয়ে যায়, ডবল হয়ে ওই যে প্রতিরূপ গঠনের মাধ্যমে, রেপ্লিকেশনের মাধ্যমে এরকম হয়ে যায়, তখন এটা ক্রোমোসোম, তখন এটা ক্রোমোসোম। তো বলছে নিউক্লিয়াসের একবার বিভাজন, ক্রোমোসোমের একবার বিভাজন, মানে নিউক্লিয়াস তো বিভাজন করে আসলে ক্রোমোসোমের মধ্যে, তাহলে নিউক্লিয়াস বিভাজন তো হলোই, আবার ক্রোমোসোমের একবার বিভাজন হয়। কোথায় একবার বিভাজন হয়? দেখো যে এই যে মাকতন্ত্রের মেটাফেজ দশা যখন হয়, ওই যে মাইটোসিসের যে মেটাফেজ, তাই না,
এই মেটাফেজ দশাতে ক্রোমোসোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে আসে আর কি, ক্রোমোসোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে আসে, দুইটা দিকে এই বিষুবীয় অঞ্চলে আসে, এই মেটাফেজ দশাতেই কিন্তু কি হয়, ক্রোমোসোমগুলোর অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়, অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়। বিভক্ত হয়ে যখন এটা অ্যানাফেজ হয়ে যায়, মানে যখন এটা অ্যানাফেজ দশা হয়ে যায়, দুইটা মেরুর দিকে যায়। হ্যাঁ দুইটা মেরুর দিকে যায়। কিন্তু এখান থেকে একটা কোশ্চেন মেডিকেল এডমিশন আসছিল, যেটা বই নাই কিন্তু আসছিল, কারণ এটা হলো কমন সেন্স থেকে আর কি দিয়েছে, যে তুমি জানো কিনা যে এটা এই পারে চলে গেল, এটা এই পারে চলে গেল, এটা এই পারে চলে গেল। পরীক্ষায় কোশ্চেনটা ছিল মাইটোসিসে অ্যানাফেজ দশাতে ক্রোমোসোম সংখ্যা কতটা থাকে। মানুষের ক্ষেত্রে, মানুষের মাইটোসিস তৈরি হওয়ার জন্য অ্যানাফেজ দশায় ক্রোমোসোম সংখ্যা কতটি থাকে? অ্যানাফেজ দশায় বলো দেখি। হ্যাঁ নোট করা আছে? যোগ করে বলো তো। এক মিনিট সময় দিলাম, এবার দেখো। 46টা দিয়ে হিসাব করতে হবে নাকি 44টা দিয়ে? 46টা দিয়ে। শেষ তোমার সব ধরতে দেবে, মানে সবটাই ধরতে হবে। একবার শুনলে সারা জীবন মনে থাকবে। দেখো যখন ক্রোমোসোম এইভাবে থাকে তখন কিন্তু একটা ক্রোমোসোম, যখন এই দুই পারে চলে যায় তখন তো এটাও একটা ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম, এটা একটা কোষের মধ্যেই ঘটছে। তাহলে মোট হলো এখানে 46 দুগুণে কত হয়? 92টা, 92টা ক্রোমোসোম। 92টা ক্রোমোসোম যখন দুই পারে গেল তখন তো এই নিউক্লিয়াসের বিভাজন কমপ্লিট হলো, একই সাথে ক্রোমোসোমের বিভাজন কমপ্লিট হয়েছে। তাহলে নিউক্লিয়াস বিভাজন একবার কমপ্লিট হলো। হ্যাঁ 184। হ্যাঁ, তাহলে হচ্ছে যে অ্যাকচুয়ালি না 46 কত হয়? 99। হ্যাঁ 92টা ক্রোমোসোম, অ্যানাফেজ দশাতে 92টা ক্রোমোসোম দেখা যায়। কিন্তু যখনই হলো সাইটোকাইনেসিস হয়ে যায় তখন এখানকার কোষে 46টা, এখানকার কোষে 46টা, কারণ সাইটোকাইনেসিস মানে মাঝ বরাবর প্রাচীরটা একটা আলাদা কোষ। যদি বলে বিভাজনরত অবস্থায়, হ্যাঁ বিভাজনরত অবস্থায় হলো 46টা, এই কি 92টা বিভাজনরত অবস্থায়, বিভাজনরত অবস্থায় 92টা। কিন্তু এটা মেটাফেজ দশাতে বললে হবে না, কারণ মেটাফেজ দশাতে তখন লেগে আছে, প্রোফেজ দশাতেও হবে না, লেগে যখন লেগে আছে। 46টাই হবে। হ্যাঁ মেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ সব 46টা। টেলোফেজে তো অবশ্যই এটা তখনও 46টা, কারণ এখনো কিন্তু সাইটোকাইনেসিস হয়নি। সাইটোকাইনেসিস যখন হয়ে যাবে তখন সেটা হলো যে দুইটা কোষ হয়ে গেছে, মানে তখন 46। আর এখন যদি বলো যে টেলোফেজের শেষ দিকে তখন কিন্তু সাইটোকাইনেসিস হয়ে যায়, তাহলে না, টেলোফেজের শুরুর দিকে তখন 46, 92টা। আর শেষের দিকে হলে মানে শেষের দিকে হলে তখন তো হ্যাঁ তখন তো ওটা বিভাজনরত অবস্থায় ছিল। হ্যাঁ বিভাজনরত অবস্থা। আর শেষ হয়ে গেলে 46। হ্যাঁ শেষ হয়ে গেলে 46টা, বিভাজনরত 92টা। হ্যাঁ এই হলো বিষয়, ঠিক আছে। এটা কোশ্চেনটা ধরো সরাসরি তো বই নাই, কিন্তু আসলে এখন দেখো বুঝতে পারছো লজিক্যালি এটা কেন এটা হচ্ছে। মানে একটা কোষের মধ্যে যদি তুমি ক্রোমোসোম দেখতে হবে 46, দুই পারে ক্রোমোসোম চলে গেছে, কারণ যখন হলো একটা কোষের মধ্যে ক্রোমাটিন থাকে তখন এই ক্রোমাটিন যেটা থাকে, এই ক্রোমাটিন কিন্তু আসলে 46টা থাকে। আমাদের মানুষের কয়েকটা থাকে? 46টা থাকে না, 46টা থাকে, পেঁচায় থাকে তাই বুঝি না, কিন্তু কয়টা আছে? 46টা আছে। কিন্তু যখন সে বিভাজিত হতে চায় 46টা ক্রোমোসোমে কিন্তু রেপ্লিকেশন করে ডাবল হয়, কিন্তু ডাবল হলেও সেটা একটাই ক্রোমোসোম, যতক্ষণ সেন্ট্রিওল দিয়ে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে কি বলবো? একটি ক্রোমোসোম। এটা ততক্ষণ পর্যন্ত এটা একটি ক্রোমোসোম, যতক্ষণ পর্যন্ত না এটা আলাদা হয়ে দুই পারে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি দুইটা ক্রোমোসোম বলতে পারবে না। বুঝতে পারছো? তাহলে কোনরিপোর্ট বা রেপ্লিকেশন প্রতিরূপ গঠনে আমরা একটা ক্রোমোসোমে দুইটা অংশ দেখি, ক্রোমাটিড, হ্যাঁ ঠিক আছে। আলাদা হয়ে গেল তখন আলাদা ক্রোমোসোম।
তাহলে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মাইটোসিস, কোষ বিভাজন এটা হয়ে গেল আমাদের, তাই না? এই ছোট্ট সংখ্যা লিখলেই হবে। যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও পন্থ উভয় একবার করে বিভক্ত হয় তাই মাইটোসিস কোষ বিভাজন। আর একটা এমসিকিউ, সেটা হলো স্লাইকার। স্লাইকার হচ্ছে নিউক্লিয়াসের এরূপ বিভাজনকে নাম দেন ক্যারিওকাইনেসিস। অর্থাৎ হলো কে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন? ক্যারিওকাইনেসিস নামকরণ করেন স্লাইকার। না, সাল লাগবে না এটা। পরে ওয়াল্টার ফ্লেমিং এই প্রকার পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে, যেটা তো আগেই ছিল আর কি, হ্যাঁ, একই কথা। এবার দেখো মাইটোসিস কোথায় ঘটে। তো মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে মনে রাখবা, উচ্চ শ্রেণীর সকল উদ্ভিদ এবং প্রাণীর দেহে মাইটোসিস ঘটে। প্রথম কথা এটা মনে রাখবা, সব দেহে মাইটোসিস ঘটে। এমনকি যে জননাঙ্গতেও মাইটোসিস ঘটে, তবে জনন মাতৃকোষে শুধু মিয়োসিস ঘটে। জনন মাতৃকোষে শুধু মিয়োসিস ঘটে, ঠিক আছে? তাহলে দেহে, সকল দেহে, সেটা উদ্ভিদ প্রাণী হোক, সকল দেহে মাইটোসিস, শুধু জনন মাতৃকোষে মায়োসিস। তাহলে তাই বলছি মাইটোসিস প্রাণী উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে, যেমন উদ্ভিদের কাণ্ড বা তার শাখা শীর্ষ, মূলের প্রতিষ্ণ শীর্ষ, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হলো এর বাংলা অর্থ পরিবর্তনকারী ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম হলো একটা ভাজক টিস্যু, তবে এটা একটা পরিবর্তনকারী বা রূপান্তরিত ভাজক টিস্যু। এটা আমরা 8 অধ্যায়ে শিখবো, হ্যাঁ। এটা একটা ভাজক টিস্যু, তবে পরিবর্তনকারী ভাজক টিস্যু, তখন এর নাম হয় ক্যাম্বিয়াম। জীবদের সকল অঙ্গ প্রত্যঙ্গে মাইটোসিস প্রক্রিয়ারই ফল। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে। এবার দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্য ক্ষয়ের জন্য করতে হবে, ক্ষয়ের জন্য করে রাখা ভালো। এখানে 1 নম্বর আর 4 আর 5 করবা, 1, 4, 5। তাহলে 1 নম্বরে কি বলছে, এই প্রক্রিয়া প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বী ভাবে তথা অনুদৈর্ঘ্যে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। 2টি ক্রোমাটিডে বিভক্ত কয়টা হবে? 35, 45। আচ্ছা, তাহলে এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়, তাই তো? মাইটোসিসে তো তাই হয়, তাই না? এই যে এখন পর্যন্ত এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এবং এদের অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত ঘটে। অন্যগুলো বুঝবা, অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা সমান থাকে, এটাও তো আমরা জানি। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়, বা শেষ এই 3টা হওয়ার জন্য করে রাখতে হবে। কোষ চক্র, এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে, যেমন ময়মনসিংহ বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল কোষ চক্র কাকে বলে। ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল কোষ চক্র কাকে বলে, হ্যাঁ। তো দেখো কোষ চক্র কাকে বলে বলছে, কোষ সৃষ্টি হয়ে তারপরে বৃদ্ধি পায়, তারপরে বিভাজন ঘটে। এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে ঘটে সম্পূর্ণ হয় তাকে বলা হয় কোষ চক্র। যদি তুমি গুলিয়ে ফেলো তাহলে এইভাবে মনে রাখবা, সব বি মনে রাখবা। সবই হলো সৃষ্টি, বতে বৃদ্ধি, আর বস্বীকারে বৃদ্ধি হলো বিভাজন। তাহলে সব বি, এটা মনে রাখলে এই সংখ্যাটা উল্টাপাল্টা হবে না। প্রথমে কি হবে, কোষ সৃষ্টি হবে, উদ্দেশ্য আছে সৃষ্টি, বতে বৃদ্ধি, আর বিতে বিভাজন। তাহলে কি সব বি মনে রাখলে মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো এটা এমসিকিউ জন মনে রাখবো, হাওয়ার্ড ও পেলিক এই কোষ চক্রের প্রস্তাব করেন। এটা অ্যাডমিশনে আসছে, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনে আসছে, সাল আসেনি, শুধু বৈজ্ঞানিকের নাম। হাওয়ার্ড ও পেলিক কোষ চক্রের প্রস্তাব করেন। তারপরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন 10^14 ট্রিলিয়ন কোষ থাকে। 1 ট্রিলিয়ন মানে কি 1 লক্ষ কোটি, তাই না? 1 ট্রিলিয়ন মানে 1 লক্ষ কোটি, আর এখানে আছে কত, 100 ট্রিলিয়ন। তাহলে চিন্তা করো কত কোষ থাকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের, আমাদের আর কি এত কোষ আছে। আচ্ছা, তারপরে এক লাইন বাদ দিয়ে দেখো যে কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষে মেরিস্টেম কোষ। আচ্ছা, তো দেখো ভ্রূণ তো তাড়াতাড়ি বিভাজিত হতেই হবে, নাহলে তো মায়ের পেটের মধ্যে কতদিন আর থাকবে, তাই না? এই জন্য এটা তাড়াতাড়ি বিভাজন হয়। দেখো ছোট্ট থেকে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি বিভাজন হয়, বড় হয়ে গেলে অত আর বৃদ্ধি ঘটে না, তাই না? তো তাহলে
মূলকাণ্ডের শীর্ষের মেরিস্টেম। মেরিস্টেম নামকরণটা আসলে কেন হয়েছে জানো? মেরিস্টেমটা ল্যাটিন শব্দ, ইংরেজি শব্দ হলো ডিভিসিবল। ইংরেজি শব্দ হলো ডিভিসিবল। ডিভিসিবল এর বাংলা অর্থ হলো বিভাজনে সক্ষম। এর বাংলা অর্থ হলো বিভাজনে সক্ষম। বিভাজনে সক্ষম। তাহলে মেরিস্টেম মানে হলো বিভাজনে সক্ষম। মেরিস্টেম মানে কি? যে বিভাজনে সক্ষম তাকে বলা হয় মেরিস্টেম। তাকে বলা হয় মেরিস্টেম কোষ। এরপরে দেখো যে আমাদের পূর্ণাঙ্গ আর কোনটা কোনটা কখনোই বিভক্ত হয় না। আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ কেন বিভক্ত হয় না? কারণ এর নিউক্লিয়াস নেই, কাজেই ও বিভাজিত হতে পারে না। পেশি কোষ বিভাজিত হয় না। কেন হয় না? নিউক্লিয়াস আছে কিন্তু বিভাজিত হয় না কেন? সেন্ট্রিওলের জন্য না, বিভাজিত হয় না। সেন্ট্রিওল আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে, কিন্তু বিভাজিত না হওয়ার মেইন কারণ যে এই কোষগুলা, পেশি কোষগুলা খুবই ঘনভাবে থাকে, একটার সাথে একটা লেগে খুব ঘনভাবে থাকে এবং এর মধ্যে প্রচুর মাইক্রোফাইবিল, প্রচুর পরিমাণে মাইক্রোফাইবিল থাকে। এই কারণে এই বিভাজিত হওয়ার সুযোগ পায় না। মাইক্রোফাইবিল ডবল করতে পারে না। হ্যাঁ, প্রচুর পরিমাণে এলোমেলো ভাবে থাকে, যার জন্য দুই পারে যাওয়া টাওয়া এবং হ্যাঁ 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 সাইটোসিস নিষ্ক্রিয়। তাহলে এই যে মাইক্রোফাইবিল এবং ঘনভাবে একটার সাথে একটা লেগে থাকে, এই কারণে এরা বিভাজিত হতে পারে না। স্নায়ুকোষ একটা তো জানোই। আচ্ছা, স্নায়ুকোষ আরেকটা বিষয় জানো। স্নায়ুকোষ বিভাজিত হতে না পারার মেইন কারণ সেন্ট্রিওল নিষ্ক্রিয়। কিন্তু সেন্ট্রিওল নিষ্ক্রিয় প্রথমে কিন্তু ছিল না। হ্যাঁ, আমাদের ভ্রূণ অবস্থায় সেন্ট্রিওল কিন্তু নিষ্ক্রিয় ছিল না। কখন নিষ্ক্রিয় হয়ে গেছে? যখন সে কাজ করতে পারছে না তখন নিষ্ক্রিয় হয়েছে। কারণ যে স্নায়ুকোষ কিন্তু আমরা যে ডেনড্রাইটগুলো দেখি না, এই যে ডেনড্রাইটগুলো আমরা দেখি, এই ডেনড্রাইটগুলো আসলে কিন্তু কিভাবে তৈরি হয়েছে? এই ডেনড্রাইটগুলো কিন্তু আসলে এই কোষ ঝিল্লি কিন্তু অভিক্ষেপ তৈরি করে করে এরকম হয়ে গেছে। কোষ ঝিল্লি কিন্তু এরকম অভিক্ষেপ করে করে হয়ে গেছে। তো এখন কোষ ঝিল্লি কিন্তু নিচের দিকে কি একজন তৈরি করছে। তো এরকম বেখাপ্তা কোষকে বিভাজিত করাটা কঠিন, ঝামেলা করা। কারণ বিভাজিত ওই দিক থেকে বিভাজন, এদিক থেকে এলোমেলো পেকে যাচ্ছে, ও আর বিভাজন করতে পারছে না। তখন সেন্ট্রিওল অটোমেটিকলি নিষ্ক্রিয় হয়ে গেছে। তখন দেখছে ও পারছে না, না পারতে ও কাজ বন্ধ করে দিয়েছে। এটা এত ঝামেলা করে কোষ বিভাজন করা যায়? হ্যাঁ, বিভাজনই হবে না, নিষ্ক্রিয় হয়ে গেছে। উদ্ভিদে স্থায়ী কোষসমূহ, এরা তো বিভাজন হবে না, যেহেতু বলে দিচ্ছি স্থায়ী, মানে কখনোই বিভাজিত হয় না। এখন এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে কোষ চক্র দুইটি প্রধান ভাগে বিভক্ত, ওদের তো এইটুকু পর্যন্ত হয়েছে। তাহলে তোমার এইটুকু পর্যন্ত থাক। তবে একটা বিষয় এখানে, একটা বিষয় ওদেরকে বলা হয়েছিল, তো তোমাকে বলি, এখানে আছে সেটা হলো যে একটা লাইন, এটা দাগানো হয়নি। দেখো এই যে আছে একটা লাইনে যে এই যে 100 ট্রিলিয়ন কোষ থাকে না, তারপরে দেখো দেহকে সুস্থ রাখতে হলে এর মধ্যে সঠিক সময় সঠিক কোষটিকে বিভক্ত হতে হবে। এই বিভাজনের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োজনীয় সিগন্যাল। এই জিনিসটা একটু বুঝে নাও। হ্যাঁ, যে একটা কোষ বিভাজিত হতে গেলে অভ্যন্তরীণ সিগন্যাল লাগবে এবং বাহ্যিক সিগন্যালও লাগবে, তাছাড়া একটা কোষ বিভাজিত হতে পারবে না। তো সেটা কি? বাহ্যিক সিগন্যাল হলো এই যে, মনে করো এটা একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে ডিএনএ আছে। তো ধরো আমি ডিএনএ গুলো দেখাচ্ছি, এরকম ডিএনএ আছে। তো এখন হয় কি যে যদি কোষ বিভাজিত হতে চায় তাহলে কিন্তু সেটা জিন দ্বারা হতে হবে। জিনই হলো নিয়ন্ত্রণ করে একটা কোষ বিভাজিত হবে কি হবে না, জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো জিন তখনই বিভাজন করার জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করবে যখন সে বাহ্যিক উদ্দীপনা। ধরো এখানে আমাদের একটা হরমোন আছে যার নাম হলো ইরাইথ্রোপোয়েটিন। তো এই ইরাইথ্রোপোয়েটিন হ্যাঁ বৃদ্ধি ঘটায়। কোয়েসিস মানে বৃদ্ধি ঘটানো, তাই না? তো লোহিত কণিকা বৃদ্ধি ঘটানো কোয়েসিস করে। হ্যাঁ, সব ধরনের হলে। হ্যাঁ, এখন কখন হয়? আমাদের কিডনির এই সক্ষমতা আছে, যদি রক্ত পরিমাণ কমে যায়, মানে লোহিত কণিকা খুব অল্প হয়ে যাচ্ছে, তো তখনই, কারণ আমাদের লোহিত কণিকা তো ধ্বংস হয়ে যাচ্ছে 4 মাস পর, 120 দিন পর 4 মাস পর।
তো তখনই হলো কিডনি বুঝতে পারে যে রক্তের অনু কমে যাচ্ছে, তখনই হলো কিডনির কিছু কোষ আছে যারা হলো কিছু হরমোন ছেড়ে দেয়, ওইটাই হলো ইরাইথ্রোপয়েটিন। ওই হরমোনটা এখানে যদি কাজ করে, কোথায় কাজ করলো, অস্থিমজ্জার যে কোষগুলো এখানে যে প্রান্তের দিকে যে কোষগুলো আছে তাকে বলা হয় বন মেরো বা অস্থিমজ্জার কোষ। এই বন মেরো বা অস্থিমজ্জার কোষের উপরে এসে এই যে বাহ্যিক উদ্দীপনা আসলো, এটা মনে করো বাহ্যিক উদ্দীপনা আসলো। এই যে বাহ্যিক উদ্দীপনা যখন এই কোষের দিকে টাচ করবে, এখানে কিছু রিসেপ্টর সাইট আছে, ওখানে যখন টাচ করবে তখন এখানে কিছু ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কিছু খবর, কিছু রাসায়নিক উদ্দীপনা, এখানে যে জিন আছে, ডিএনএ জিন আছে, তাহলে যে জিনটা কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে সেই জিনটাকে উদ্দীপিত করবে। তখন এই জিন তৈরি করবে কি, এনজাইমটা করবে। হ্যাঁ হ্যাঁ, এই তখন হলো সিডিকে, সাইক্লিন, এগুলো তৈরি করবে। সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা আমরা বিস্তারিত শিখবো, এখানে আছে পরে। হ্যাঁ, আর হলো সাইক্লিন। তাহলে একটা প্রোটিন তৈরি করবে, একটা এনজাইম তৈরি করবে। তখন এই অভ্যন্তরীণ উদ্দীপনা জিন যখন এটা তৈরি করে ফেলবে, তখনই হলো এর মধ্যে ডিএনএ এর যে প্রতিরূপ গঠন মঠন যা যা হওয়া সবকিছু হতে শুরু করে দেবে, কোষ বিভাজিত হবে। তাহলে একটা কোষ বিভাজিত হতে গেলে বাহ্যিক উদ্দীপনা লাগে এবং অভ্যন্তরীণ উদ্দীপনা লাগে। এই দুইটা উদ্দীপনার কারণে একটা কোষ বিভাজিত হয়। বুঝতে পারলে কি? এটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা একটু বলে নাও, যা যা আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? ইরাইথ্রোপয়েটিন হচ্ছে বোন ম্যারোতে বাহ্যিক উদ্দীপনা দিল, যার কারণে ভেতরে হচ্ছে জিনগুলো কিছু এনজাইম, হ্যাঁ, গঠন করে তারপর বিভাজন শুরু করে দেবে। হ্যাঁ, আর কোন কোশ্চেন আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, 5টা ব্যাচে এটুকু ছিল, তাহলে তোমাদের এটুকু থাকলো।